বিবিসি বাংলা। এখন রাত 10:30। একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, সিলেটে 88.8, রংপুরে 88.8। আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে। বিবিসি বাংলার পরিক্রমায় আজকে প্রধান খবর। মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাচনের আগে শেষ 48 ঘণ্টায় 2 প্রার্থীর ব্যস্ত প্রচারণা। সবশেষ জনমত জরিপগুলো বলছে জো বাইডেনের তুলনায় এখনও পিছিয়ে ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশের লালমনিরহাটে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা এবং মৃতদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় পুলিশ ওই এলাকায় গিয়ে তদন্ত করছে। শুনবেন সবশেষ খবর। আর ইউরোপ আমেরিকার মতো আসন্ন শীত মৌসুমে বাংলাদেশেও কোভিড-19 সংক্রমণ বাড়তে পারে, সতর্ক করছেন বিশেষজ্ঞরা। আমেরিকায় বাড়ছে, ইউরোপে বাড়ছে, ধরে নেওয়া উচিত যে আমাদেরও বাড়তে পারে। বৈশ্বিক এই অবস্থা দেখে আমাদেরকে কিন্তু একটা অনুমান করতে হয় যে আমাদের দেশেও শীতে বাড়তে পারে এবং আমাদের সতর্কতা নেওয়া প্রয়োজন। থাকবে ইতিহাসের সাক্ষী। তবে শুরুতেই রয়েছে এখনকার বিশ্ব সংবাদ। বিবিসি বাংলা বিশ্ব সংবাদ পড়ছে মোয়াজ্জেম হোসেন। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের আগে শেষ 48 ঘণ্টায় প্রেসিডেন্ট ট্রাম্প পুনর্নির্বাচিত হবার আশায় অনেকগুলো প্রচারণা সভায় বক্তৃতা দেবার এক ব্যস্ত কর্মসূচি শুরু করেছেন। সর্বশেষ জনমত জরিপে দেখা যাচ্ছে মিস্টার ট্রাম্প তার ডেমোক্রেটিক প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের চেয়ে বেশ খানিকটা পিছিয়ে আছেন। তবে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে এমন কিছু রাজ্যে 2 প্রার্থীর মধ্যে ব্যবধান কমে এসেছে বলে মনে হচ্ছে। চীনে 70 লক্ষ সরকারি কর্মকর্তা ও স্বেচ্ছাসেবী সেদেশের 7ম আদমশুমারির তথ্য সংগ্রহের কাজ শুরু করেছেন। প্রতি 10 বছর পরপর বিশ্বের সবচেয়ে জনবহুল এই দেশে জনগণনা করা হয়। এবারের শুমারির লক্ষ্য হবে চীনের এক সন্তান নীতি শিথিল করার ফলে সেদেশের জনসংখ্যা আরও বেড়েছে কিনা তা দেখা। করোনা ভাইরাস সংক্রমণ বাড়ায় ইংল্যান্ডে বৃহস্পতিবার থেকে নতুন করে 1 মাসের জন্য লকডাউনের সিদ্ধান্ত নিচ্ছে সরকার। এই সিদ্ধান্ত ঘোষণার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, বিজ্ঞানীরা সাবধান করেছেন যেভাবে দ্রুত হারে সংক্রমণ বাড়ছে তাতে হাসপাতালগুলোর সক্ষমতা প্রচণ্ড চাপে পড়তে পারে। সৌদি আরবে বিদেশিদের ওমরা পালনের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। করোনা ভাইরাস সংক্রমণের কারণে 7 মাস আগে বিদেশ থেকে গিয়ে ওমরা পালনে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। তবে ওমরা পালনের জন্য প্রাথমিকভাবে সপ্তাহে এখন বড়জোর 10,000 বিদেশিকে অনুমোদন দেওয়া হবে এবং সৌদি আরবে আসার পর তাদের প্রত্যেককে 3 দিনের জন্য কোয়ারেন্টিনে থাকতে হবে। হংকংয়ের আইন পরিষদে গত মে মাসে সংঘটিত এক হাতাহাতির ঘটনায় পুলিশ 7 জন গণতন্ত্রপন্থী রাজনীতিককে গ্রেফতার করেছে। পুলিশ বলছে এদের বিরুদ্ধে অবমাননা এবং পরিষদের অন্য সদস্যদের কাজে বাধা দানের অভিযোগ আনা হয়েছে। পরিষদের একটি গুরুত্বপূর্ণ উপকমিটির প্রধান নিয়োগকে কেন্দ্র করে বেইজিংপন্থী এবং গণতন্ত্রপন্থী রাজনীতিকদের মধ্যে হাতাহাতি শুরু হয়েছিল। ভারত শাসিত কাশ্মীরের নিরাপত্তা বাহিনী বলছে তারা ওই অঞ্চলের জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনের একজন শীর্ষস্থানীয় নেতা সাইফুল্লাহকে হত্যা করেছে। শ্রীনগর শহরের একটি সাবেক বিমান ঘাঁটির কাছে তার অবস্থানের কথা জানতে পেরে পুলিশ সেখানে অভিযান চালায়। এই সংগঠনের আরও 2 জন নেতা এর আগে নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হন। বিবিসি বাংলার পরিক্রমা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পুলক গুপ্ত। রেডিওতে শর্টওয়েভ ছাড়াও এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন রাজধানী ঢাকা সহ বাংলাদেশের বড় 10টি শহরে FM প্রচার তরঙ্গে আর ইন্টারনেটে বিশ্বব্যাপী bbcbangla.com এই ওয়েবসাইটে। বাংলাদেশের উত্তরাঞ্চলীয় লালমনিরহাটের পাটগ্রামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা এবং তারপর তার মৃতদেহ প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ফেলবার ঘটনার ব্যাপারে পুলিশ ওই এলাকায় গিয়ে তদন্ত শুরু করেছে। পুলিশ কর্মকর্তা বলছেন যে 3 দিনের মধ্যে এ ব্যাপারে একটি রিপোর্ট দেওয়া হবে। গত বৃহস্পতিবার শহীদুন্নবী জুয়েল নামে ওই ব্যক্তিকে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে হত্যার এক ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং সারা দেশব্যাপী এতে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। পুলিশ এ পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে 5 জনকে গ্রেফতার করেছে। বিস্তারিত জানতে আমি কথা বলেছিলাম ঢাকায় শাহনাজ পারভিনের সঙ্গে। লালমনিরহাটের পুলিশ সুপার আবিদা সুলতানা, তার সাথে কথা বলেছি আমি। তিনি আমাকে কিছু তথ্য দিয়েছেন। যেমন তিনি বলছিলেন যে তারা
যে মসজিদে ঘটনাটির শুরু, অর্থাৎ যেখানে কোরআন অবমাননা করা হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছিল বা গুজব উঠেছিল, সেখানে মসজিদটির খাদেমের সাথে তারা কথা বলেছেন এবং সেই খাদেমের বক্তব্য হচ্ছে যে মৃত শহীদুন্নবী জুয়েল সেখানে যখন যান, সেখানে গিয়ে তিনি নিজেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ হিসেবে পরিচয় দিয়েছিলেন এবং সেই খাদেমকে জিজ্ঞেস করা হয়েছিল যে তিনি আদৌ ধর্ম অবমাননা করে এমন কিছু করেছিলেন কিনা। তার জবাব ছিল সেখানে যে না, সেরকম কোনো ঘটনা সেখানে ঘটেনি, এরকমটাই বলেছেন আমাকে পুলিশ সুপার আবেদা সুলতানা, যে খাদেমের জবাবটা এরকম ছিল যে না, সেখানে এরকম কোনো ঘটনা ঘটেনি। ঘটনাটি এর পরে কিভাবে কোন দিকে গড়ালো তার এখন আরও বিস্তারিত বর্ণনা পাওয়া যাচ্ছে এবং বিভিন্ন ধরনের ভিডিও ফুটেজ দেখে পুলিশ এখানে বোঝার চেষ্টা করছে বা চিহ্নিত করার চেষ্টা করছে যে আসলে এখানে কারা কতটা জড়িত ছিল। পুলিশ সুপার আমাকে জানাচ্ছিলেন যে আসলে শুরুতে ঘটনাটি ততটা বেশি মানুষ সেখানে যুক্ত ছিলেন না। মসজিদের বারান্দায় যখন শহীদুন্নবী জুয়েলকে কয়েকজন চড়থাপ্পড় দিচ্ছিলেন, তখন তার বন্ধু, তার সঙ্গে যিনি ছিলেন, তিনি এসেই ক্ষমা চেয়েছিলেন এবং তারা মসজিদ ছেড়ে চলে যাচ্ছিলেন। এরকম সময় এসে কয়েকজন লোক সেখানে যুক্ত হন এবং তাকে আবার মারধর শুরু করেন। প্রথম দফায় একটি গোষ্ঠী এবং দ্বিতীয় দফায় আরেকটি গোষ্ঠী ইউনিয়ন পরিষদের কার্যালয়ে স্লোগান দিতে দিতে চলে যায় এবং তাদের কাছে আবেদা সুলতানা যেটা মনে করছেন বা তাদের কাছে মনে হয়েছে যে এখানে কোনো একটা গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে গুজব ছড়িয়ে কোনো একটা সহিংস ঘটনা তৈরির চেষ্টা করছিল বলে তারা মনে করছে। শাহনাজ, আপনি যেটা বলছিলেন যে পুলিশ সন্দেহ করছে যে ভিন্ন কোনো একটা গোষ্ঠী এসে এই ধরনের ঘটনা ঘটিয়েছে, এটা কি পুলিশেরই সন্দেহ নাকি অন্য আরও কেউ এরকম সন্দেহ করেছেন কর্তৃপক্ষের মধ্যে? পুলক, লালমনিরহাটের জেলা প্রশাসক, আমি তার সাথেও কথা বলেছি, মিস্টার আবু জাফর, তিনিও আমাকে যে ধরনের ভাষ্য দিয়েছেন তাতে মনে হচ্ছে যে জেলা প্রশাসনের পক্ষ থেকেও এই একই ধরনের ধারণা করা হচ্ছে। তারা মনে করছেন যে এখানে হয়তো একটা সংঘবদ্ধ গোষ্ঠী এখানে কাজ করছে এবং তিনি বলছিলেন যে মসজিদে গিয়ে বা ঘটনাস্থলে গিয়ে তাদের কাছে মনে হয়েছে এমনটা। তো শাহনাজ, যিনি মারা গিয়েছেন, এই যে আবু ইউনুস মোহাম্মদ শহীদুন্নবী জুয়েল, তিনি কেন ওই এলাকায় গিয়েছিলেন এবং কিভাবে তিনি ওখানকার লোকদের সঙ্গে একটা দ্বন্দ্বে জড়িয়ে পড়লেন, এটার ব্যাপারে কি জানা গিয়েছে? তার পরিবার বা পুলিশ তারা কি বলছে? শহীদুন্নবী জুয়েল তিনি রংপুরের বাসিন্দা এবং তিনি কেন সেদিন লালমনিরহাটে গিয়ে বুড়িমারিতে একটি মসজিদে নামাজ পড়ছিলেন, এই প্রশ্নের উত্তর আসলে এখনও আসলে তার পরিবারের কাছে মেলেনি বা পুলিশও আসলে ঠিক সেই অর্থে এখনও জানতে পারেনি যে তার লালমনিরহাটে যাওয়ার কারণটি কী ছিল। আমি তার পরিবারের সঙ্গে কথা বলেছি, আমি তার স্ত্রীর সঙ্গে কথা বলেছি, আমি তার মেয়ের সঙ্গে কথা বলেছি। তারা বলছিলেন যে তিনি সকালবেলায় ফজরের নামাজ পড়ে এক বন্ধুর বাসায় গেছেন এবং সেই বন্ধুর বাসায় তার সঙ্গে ফোনে একবার কথা হয়েছে এবং ফোনে কথা হওয়ার পরে তিনি যে রংপুর যাচ্ছেন সেই কথাটি তিনি তাদেরকে জানাননি এবং রংপুরে তিনি কেন গিয়েছিলেন সেটাও তারা জানেন না। অর্থাৎ তারাও প্রশ্ন রেখেছেন যে, এমনটাই আমাকে বলছিলেন তার স্ত্রী, যেটা আমারও প্রশ্ন যে কেন সে রংপুর গিয়েছিল। এবং তার সাথে যে সঙ্গী ছিলেন তিনিও এই মুহূর্তে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তিনিও পুলিশকে জানিয়েছেন যে তাকে আসলে সেভাবে বিস্তারিত শহীদুন্নবী জুয়েল বলেননি যে তিনি আসলে কেন রংপুর থেকে লালমনিরহাট এসেছেন। এবং এখানে দেখা যাচ্ছে যে এই পুরো ঘটনায় অনেক প্রশ্ন রয়ে যাচ্ছে, যে প্রশ্নের জবাবটা আসলে এখনও সেভাবে মেলেনি। শাহনাজ পারভীন, বিশ্বের অনেক দেশেই করোনা ভাইরাসের পরিস্থিতির অবনতির আশঙ্কায় ফ্রান্স, যুক্তরাজ্য সহ কয়েকটি দেশে ইতিমধ্যেই নতুন করে লকডাউন জারি করা হয়েছে এবং এইরকম পটভূমিতে এখন বাংলাদেশেরও নতুন করে সতর্ক হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ ঢাকা এক অনুষ্ঠানে তিনি বলেন যে সমুদ্র বন্দর এবং বিমানবন্দর দিয়ে দেশে প্রবেশ করা প্রত্যেক বিদেশ ফেরত যাত্রীর করোনা ভাইরাস নমুনা পরীক্ষা এবং কোয়ারেন্টাইনের বিধি আগের মতো আবারও প্রয়োগ করতে হবে। সরকার এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা গত বেশ কিছুদিন ধরেই সতর্ক করছেন যে আসন্ন শীত মৌসুমে কোভিড-19 পরিস্থিতির সংক্রমণ বাড়তে পারে। খোঁজ নিয়েছেন ঢাকায় সাইয়েদা আক্তার।
ইউরোপের কয়েকটি দেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে শুরু হওয়া করোনা মহামারীর দ্বিতীয় ধাক্কার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে বাংলাদেশেরও এখন সতর্ক হবার সময় এসেছে। ভাইরাস থেকে সুরক্ষায় সরকারের দেয়া ২১ দফা নির্দেশনা আবারও প্রয়োগ করা দরকার বলেও তিনি মন্তব্য করেছেন। জাতীয় যুব দিবসের অনুষ্ঠানে এক ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে তিনি এসব কথা বলেছেন। আর যখনই করোনা ভাইরাস দেখা দিচ্ছে সমস্ত ইউরোপে সব জায়গায়, আমাদের দেশেও যখন এটা আসতে শুরু করেছে, সাথে সাথে আমরা ২১ দফা নির্দেশনা দিয়েছিলাম। কাজে আবারও এখন সময় এসে গেছে, এখন থেকেও বাইরের থেকে যারা আমাদের দেশে আসবে তাদের পরীক্ষা করা, তাদের কোয়ারেন্টাইনে রাখা, এটা আমাদের সেই এয়ারপোর্ট থেকে শুরু করে প্রত্যেকটা পোর্টে এখন থেকে আবার সে আগের মতো ব্যবস্থা নিতে হবে যে কেউ ঢুকতে গেলেই করোনা ভাইরাস নিয়ে ঢুকছে কিনা এটা পরীক্ষা করতে হবে। কারণ আমার দেশের মানুষকে তাদের সুরক্ষাটা আমাদের নিশ্চিত করতে হবে। আমি আশা করি সেটা আপনারা করবেন। আমরা যাতে আমাদের বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য বলছে, দেশে এখন করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ৪,০৯,২৫২ জন। গত মাসখানেকের বেশি সময় ধরে সরকার ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলে আসছেন যে শীতে করোনা ভাইরাসের প্রকোপ বাড়বে। সেজন্য আগাম সতর্কতার জন্য নানা পদক্ষেপের কথাও বলা হয়েছে। যদিও ঠিক এই মুহূর্তে করোনা ভাইরাসের সংক্রমণ এবং মৃত্যুর হার দুইটিই আগের চেয়ে কম বলে বলছে স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ হিসাব। কিন্তু জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ বলছেন, সংক্রমণ ও মৃত্যুর বর্তমান হার দিয়ে নয়, সতর্কতা নিতে হবে পরিস্থিতি খারাপ হতে পারে এমন আশঙ্কা মাথায় রেখেই। আমাদের গত এক মাসে যে ট্রেন্ডটা চলছে, আমরা দেখছি যে একই রকম পজিটিভিটি রেট, অর্থাৎ 10 থেকে 13-র মধ্যে। এই মুহূর্তে কোনো বাড়ার কোনো ইঙ্গিত নেই, কিন্তু অলরেডি শীতকাল কিছু কিছু শুরু হয়েছে ইউরোপীয় দেশে এবং আমেরিকাতে। সেখানে আমরা লক্ষ্য করছি যে অলরেডি সেখানে প্রচুর পরিমাণে কেস রেট বেড়ে গেছে। আমরা যখন দেখব যে আমেরিকায় বাড়ছে, ইউরোপে বাড়ছে, ধরে নেওয়া উচিত যে আমাদেরও বাড়তে পারে। আমরাও একই জিনিস আশঙ্কা করছি, যদি এখন পর্যন্ত কোনো প্রমাণ মেলেনি। কিন্তু বৈশ্বিক এই অবস্থা দেখে আমাদেরকে কিন্তু একটা অনুমান করতে হয় যে আমাদের দেশেও শীতে বাড়তে পারে এবং আমাদের বাড়তি সতর্কতা নেওয়া প্রয়োজন। বাংলাদেশে শীতের সময় করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ আসতে পারে এমন আশঙ্কা থেকে সরকার ইতিমধ্যেই একটি রোডম্যাপ তৈরি করেছে, যার অধীনে ঠান্ডাজনিত ফ্লু সহ নানা রোগ এবং কোভিড-19 এই দুই ভাগে আলাদা করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। কোভিড-19 আক্রান্ত হয়ে দেশে এ পর্যন্ত মারা যাওয়া মোট মানুষের সংখ্যা ৫,৯৪১ জন। এদের বড় অংশটির বয়স ৫০ বছরের বেশি। কিন্তু বাংলাদেশে আইইডিসিআর পরিচালিত সর্বশেষ এক গবেষণায় দেখা গেছে, কেবল বয়স্ক মানুষ নয়, আক্রান্ত হবার হার তরুণদের মধ্যেও কম নয়। বাংলাদেশে অগস্ট মাসের মাঝামাঝি থেকে করোনা ভাইরাস সংক্রমণ শনাক্তের হার কমে আসতে শুরু করে। কাছাকাছি সময়ে করোনা ভাইরাসের সর্বশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনও বন্ধ করে দেয়া হয়। আর সেই সঙ্গে সরকার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রেও ঢিলেঢালা ভাব রয়েছে বলে অভিযোগ বিশেষজ্ঞদের। সংক্রামক রোগ বিষয়ে ব্র্যাকের কর্মসূচি প্রধান ডক্টর শায়লা ইসলাম বলেছেন, এক্ষেত্রে ঝুঁকি মোকাবেলায় সরকারকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি প্রয়োগ করতে হবে। গভর্নমেন্ট যদি স্পেসিফিক কিছু ইস্যু একদম ম্যান্ডেটরি করে দেয়, সেক্ষেত্রে এটা প্রিভেন্ট করা সম্ভব। যেমন আমরা এখন অনেকটাই রিল্যাক্স হয়ে আসলে ঘোরাফেরা করছি, তো সেই ক্ষেত্রে গভর্নমেন্ট যদি সোশ্যাল ডিস্টেন্সিং, মাস্ক ইউজ, তারপর হচ্ছে আপনার হ্যান্ড ওয়াশিং, স্পেসিফিক্যালি এই তিনটা জিনিসের উপর জোর দিয়ে কোনো কিছু করতে পারে সাধারণ জনগণের জন্য, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে শীতে আমরা যে গেস করতেছি ওই জিনিসটা আসলে প্রতিরোধ করা সম্ভব, যে বেড়ে যাবে। কারণ আমরা কিন্তু এখন দোকানপাট খোলা, আমরা রাস্তাঘাটেও দেখতেছি যে লোকজন অনেক চলাফেরা করতেছে এবং অনেকেই মাস্ক ইউজ করতেছে না। তো এই ক্ষেত্রে আসলে গভর্নমেন্টের একটু স্ট্রিক্ট মেজার কিছু নিতে হবে, যেটা আমি বললাম তিনটা জিনিসের আঙ্গিকে। বিশেষজ্ঞরা বলছেন, ইতিমধ্যেই সাধারণ মানুষের মধ্যে নমুনা পরীক্ষা করানো এবং সতর্কতা গ্রহণের ব্যাপারে যে অনাগ্রহ বা শৈথিল্য দেখা যাচ্ছে সেটি ঠেকানো জরুরি। এজন্য প্রয়োজনে নতুন করে সচেতনতা বাড়ানোর পদক্ষেপ নিতে হবে। সায়েদা আক্তার। আপনারা শুনছেন বিবিসি বাংলার রাতের অধিবেশন পরিক্রমা। সৌদি আরবে গৃহকর্মীর কাজ করতে গিয়ে মারা যাওয়া বাংলাদেশি এক কিশোরীর মৃতদেহ শনিবার ঢাকা পৌঁছেছে। বলা হচ্ছে ১৪ বছরের এই অপ্রাপ্তবয়স্ক কিশোরীর বয়স বাড়িয়ে তাকে সৌদি আরবে পাঠানো হয়েছিল। মেয়েটি আত্মহত্যা করেছে বলে দূতাবাসের পক্ষ থেকে বলা হলেও তার পরিবার বলছে যে নির্যাতনের কারণেই তার মৃত্যু হয়েছে। সৌদি আরবে গৃহকর্মী হিসাবে পাঠাতে হলে একজনের বয়স ন্যূনতম ২৫ হতে হয়, কিন্তু অভিযোগ হচ্ছে যে বয়স বাড়িয়ে বিদেশে কাজ করতে পাঠানোর ঘটনা এর আগেও ঘটেছে। বয়স যাচাইয়ের প্রক্রিয়াকে এড়িয়ে গিয়ে কিভাবে অল্প বয়সী মেয়েরা এভাবে দেশের বাইরে শ্রমিক হিসাবে কাজ করতে যেতে পারছে, জানবার চেষ্টা করেছেন ঢাকায় সঞ্জানা চৌধুরী।
গত বছরের মার্চে ১৭ বছরের কিশোরী নদী আক্তার সৌদি আরবে গৃহকর্মী হিসেবে কাজ করতে যান। কিন্তু সৌদি আরবে ২৫ বছরের কম বয়সী মেয়েদের পাঠাতে নিষেধাজ্ঞা থাকায় রিক্রুটিং এজেন্সি তার বয়স বেশি দেখিয়ে পাসপোর্ট তৈরি করে। বলা হয় প্রতি মাসে ২২,০০০ টাকা আয় করে শিগগিরই মেয়ে ঘরে সচ্ছলতা ফেরাতে পারবে। কিন্তু ১৮ মাস পার হতেই গতকাল ভোররাতে মেয়েটির কফিনবন্দি লাশ গ্রহণ করতে হয় তার পরিবারকে। সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস থেকে জানানো হয় গত অগাস্টে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সে। কিন্তু মেয়ের সারা দেহে নির্যাতনের ছাপ স্পষ্ট বলে অভিযোগ করেছেন তার মা বিউটি বেগম। গেল আগস্টে ১৩ তারিখ থেকে নদীর ফোন বন্ধ। পরে আমি জানতে পারি আমার মেয়ে আত্মহত্যা করে মারা গেছে। প্রাথমিক তদন্তে পাওয়া গেছে, তদন্ত চলমান, এটা চিঠিতে লেখা। আমি তো মা, আমি লাশটা ফুল বডি দেখছি। আমার মেয়ের শরীরে শুধু খালি মাইরের আঘাত। আমার মেয়ে আত্মহত্যা করেনি, আমার মেয়ের মাইরে ফেলাই দেওয়া হয়েছে। আমার মেয়ে যখন গেছে তখন ১৭ বছর ছিল, কিন্তু ওরা ২৭ বছর দিয়ে পাঠাচ্ছে। বয়সটা বাড়াইলেন কিভাবে? এটা ম্যাডাম যে অফিসের মাধ্যমে আমার মেয়ে গেছে ওরা করছে। ওরা জন্ম নিয়ন্ত্রণ সব কাগজপত্র ওরাই করছে, ওদের মাধ্যমে বয়স বাড়ানো হয়ে পাঠাইছে, সবকিছু ওরাই করছে। নিহত নদী আক্তারের বয়স তার মা ১৭ বছর বললেও জন্ম নিবন্ধন সনদ অনুযায়ী তার এখনও ১৩ বছর পূর্ণ হয়নি। তবে বয়স ১৩ হোক বা ১৭, এই বয়সে কারো জাতীয় পরিচয়পত্র থাকার কথা না। সে অনুযায়ী জন্ম নিবন্ধন সনদ দেখিয়েই তার পাসপোর্ট করানো হয়েছে। কিন্তু পাসপোর্টে নদী আক্তারের বয়স বাড়িয়ে দেখানো হয়েছে ২৭ বছর। এর আগে সেপ্টেম্বর মাসে কুলসুম নামে এক কিশোরীর লাশও সৌদি আরব থেকে ফেরত এসেছিল। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার সনদ অনুযায়ী তার বয়স ১৪ বছর হলেও পাসপোর্টে বয়স দেখানো হয় ২৭ বছর। বাংলাদেশে পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে কয়েক দফা পাসপোর্টের তথ্য যাচাই করা হলেও সেখানে বয়সের তথ্যে এত গড়মিল কিভাবে হলো জানতে কথা বলেছিলাম বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক আইয়ুব চৌধুরীর সঙ্গে। জন্ম নিবন্ধনটা অনলাইন না হওয়াতে জন্ম নিবন্ধনটা করে আমাদের স্থানীয় সরকার। তারা এখন স্থানীয় সরকারের একজন যখন ইচ্ছা তখন জন্ম নিবন্ধন করে নিয়ে আসতে পারে, বাট এটা গভর্নমেন্ট এখন স্টেপ নিচ্ছে। যদি লোকাল পরিষদ তাকে বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিয়ে দেয় তাহলে তো কিছু করার নেই। হ্যাঁ, আমারও একটা নিয়ম আছে, আমি মেয়েটাকে ফিজিক্যালি চেক করার আমার আরপি অফিস। বাট যেখানে একদিনে ২৫,০০০ পাসপোর্ট দিতে হয় সেখানে অনেক সময় ভুল হয়ে যায়, আর অনেক সময় হয়তো দুষ্ট লোক ইচ্ছাকৃত ভুল করে। গ্যাপটা হচ্ছে এখানে। এটা ভবিষ্যতে হবে না, কারণ এখন জন্ম নিবন্ধনটা আপনার একটা সার্ভারে করে আটকে যাবে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের তথ্য অনুযায়ী ২০১৬ সাল থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত বিদেশ থেকে অন্তত ৪৭৩ নারীর লাশ বাংলাদেশে ফেরত এসেছে। তার মধ্যে আত্মহত্যা করেছেন ১৩২ জন। বিদেশে কাজ করতে যাওয়া এসব নারীদের অনেকেই অপ্রাপ্ত বয়স্ক বলে জানা গেছে। বিদেশে কাজ করতে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশি নারী শ্রমিকদের বয়স ন্যূনতম ২৫ বছর হতে হয়। কিন্তু ভুয়া কাগজপত্র দেখিয়ে এই নারীদের বয়স বাড়িয়ে বিদেশে পাঠানো নতুন কোনো ঘটনা নয়। এর সঙ্গে সংশ্লিষ্ট সরকারি দফতরগুলোকে জবাবদিহিতার আওতায় না আনা এবং সৌদি আরবের দায় ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নেয়ায় এই প্রবণতা ঠেকানো যাচ্ছে না বলে জানান রামরুট চেয়ারম্যান তাসনিম সিদ্দিকী। রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া উচিতই, একই সাথে বিভিন্ন দায়প্রাপ্ত যে প্রতিষ্ঠানগুলো সেই ব্যক্তিদেরও কিন্তু দায়বদ্ধ করা উচিত। যতদিন পর্যন্ত না দায়িত্ব পালনে আছেন সরকারি কর্মকর্তা তাদেরকেও দায়বদ্ধ না করতে পারবো তাহলে এক অসাধু রিক্রুটিং এজেন্সি কাজ করতেই থাকবে। এবং সৌদি আরবে যেখানে সে কাজে ছিল সেই এর বিরুদ্ধে কিন্তু ওই দেশে মামলা দায়ের করা প্রয়োজন সরকারের। ওই দেশের কিন্তু আইন ব্যবস্থা খুবই ভালো, কিন্তু আইন ব্যবস্থায় যদি আমরা নিয়ে না যাই তাহলে কিন্তু কিছুদিন পর পর আরেকটা করে লাশ দেশে আসবে। বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরব ২০১৫ সাল থেকে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে নারী কর্মীদের নিতে শুরু করে। এরপর থেকে এই নারী শ্রমিকদের ঠিকমতো বেতন না দেয়া, পর্যাপ্ত খাবার না দেয়া সহ শারীরিক ও যৌন নিপীড়নের অভিযোগ আসতে থাকে। গত বছরের আগস্ট পর্যন্ত ৩৫% নারী শারীরিক ও যৌন নির্যাতনের শিকার হয়ে দেশে ফেরত এসেছে বলে জানা গেছে। সঞ্জনা চৌধুরী, আপনারা শুনছেন বিবিসি বাংলার রাতের অধিবেশন পরিক্রমা। শ্রোতাদের জানিয়ে রাখি যে বিবিসি বাংলার সব রেডিও অনুষ্ঠানই এখন ইন্টারনেটে শোনা যাচ্ছে। অনলাইনে আমাদের অনুষ্ঠান শুনবার ঠিকানা হচ্ছে bbcbangla.com। তাছাড়া আমাদের সবগুলো বিশেষ প্রতিবেদন এবং অন্যান্য আয়োজন আপনারা অনলাইনে শুনতে এবং পড়তে পারেন। আমাদের অনুষ্ঠান কেমন লাগছে তা নিয়ে মতামতও জানাতে পারেন bengali@bbc.co.uk এই ঠিকানায়। পরিক্রমায় এবারে আজকের শেষ আয়োজন ইতিহাসের সাক্ষী। ইতিহাসের সাক্ষী আজ আপনাদের নিয়ে যাব ১৯৫২ সালে। শুনব কিভাবে আবিষ্কৃত হয়েছিল আজকের ভেন্টিলেটর,
যা বর্তমান করোনা ভাইরাস মহামারীর মধ্যে বিশ্বে লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচাতে অপরিহার্য হয়ে উঠেছে। বিবিসির ফারহানা হায়দারের প্রতিবেদন পরিবেশন করছি মানসী বড়ুয়া। কৃত্রিম শ্বাস প্রশ্বাসের প্রযুক্তি প্রথম ব্যবহার হয়েছিল ডেনমার্কে পোলিও মহামারীর সময়। সেই মহামারীর সময়ই প্রথম জন্ম নেয় চিকিৎসা জগতে নিবিড় পরিচর্যা সেবা ব্যবস্থা এবং ইন্টেন্সিভ কেয়ারের জন্য বিশেষ চিকিৎসা। শুরুতে আমরা এ রোগ সম্পর্কে কিছুই জানতাম না। এখন ঠিক করোনা ভাইরাস নিয়ে যেমন, তখনও ঠিক তেমনই পোলিও মহামারী ছিল একেবারে অপ্রত্যাশিত। প্রচুর সংখ্যক শিশু এবং প্রাপ্তবয়স্ক শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসছিল। অ্যানা হল্টনের বয়স তখন 20। কোপেনহাগেনের ইউনিভার্সিটিতে তিনি তখন ডাক্তারি পড়ছিলেন। 1952 সালে বিশ্বের যেসব দেশে পোলিও মহামারী মারাত্মকভাবে ছড়িয়েছিল তার একটি এপিসেন্টার ছিল ডেনমার্কের কোপেনহাগেন শহর। 52 সালে জুলাইয়ের শেষ দিকে গুরুতর আক্রান্ত রোগীদের নিয়ে আসা হল শহরের ব্লেকডাম হাসপাতালে। সেটি ছিল ডেনিশ রাজধানীতে সংক্রামক ব্যাধির প্রধান চিকিৎসা কেন্দ্র। মহামারীর প্রথম দিনে ভর্তি হলো প্রায় 30 জন রোগী। এরই মধ্যে 26 জন রোগী মারা গেল। মৃত্যুর হারের দিক দিয়ে সেটা 80% বেশি। আমার একজন খুব ভালো বন্ধু তখন নার্স হবার জন্য প্রশিক্ষণ নিচ্ছিল। সে বিশ্ববিদ্যালয়ের অধীনে ব্লেকডাম হাসপাতালেই পড়ত। দিনটা ছিল 1 আগস্ট। আমার সাথে তার প্রায় দেখা হতো। সে বলতো, ভয়ঙ্কর অবস্থা, ভয়ঙ্কর, ভয়ঙ্কর। প্রতিদিন জরুরি সেবার 10টা করে গাড়ি আসছে রোগী নিয়ে। রোজ প্রায় 50 জন করে রোগী ভর্তি হচ্ছে। আমরা হিমশিম খাচ্ছি। প্রথম কয়েক সপ্তাহে ভর্তি হওয়া রোগীদের 87%-ই মৃত্যু হয়। পোলিও ভাইরাস মহামারীর সেটা ছিল একটা বিপর্যয়কর পর্যায়ে। ছোঁয়াচে ভাইরাসে আক্রান্ত হচ্ছিল মূলত শিশুরা। তারা পঙ্গু হয়ে যাচ্ছিল, নয় শ্বাসযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যাচ্ছিল। উদ্বেগজনক খবর ছড়িয়ে পড়ল যে ভাইরাস প্রধানত শিশুদের আক্রমণ করছে। তাদের হাত পা অবশ হয়ে যাচ্ছে, অচল হয়ে যাচ্ছে। হাত পা সচল করতে তাদের নানাভাবে মালিশের চিকিৎসা দেওয়া হচ্ছে। 1952 সালে শ্বাসযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গেলে তা পুনরুদ্ধারের চিকিৎসা ছিল একটাই। একে বলা হতো আয়রন লাং চিকিৎসা। রোগীকে একটা বিশাল লোহার নলের মধ্যে ঢোকানো হতো এবং তার শরীরের চারপাশে কৃত্রিমভাবে একটা শূন্য স্থান বা ভ্যাকুয়াম তৈরি করা হতো, যাতে বাতাসের অভাবজনিত একটা নেতিবাচক চাপ সৃষ্টি হয়। এতে করে রোগীর পাঁজর আর ফুসফুস ফুলে উঠত বাতাস টানার জন্য এবং বাতাস ভেতরে ঢুকে সেই জায়গাগুলো ভর্তি করত। ওই প্রযুক্তিতে রোগীকে বাতাস টানার জন্য ফুসফুসের বায়ুথলিগুলোকে প্রসারিত করতে হতো। হাজার হাজার শিশুর জীবন রক্ষায় তখন অপরিহার্য হয়ে উঠেছিল এই আয়রন লাং বা লৌহ ফুসফুস প্রযুক্তি। কিন্তু এই আয়রন লাংয়ের গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়াও ছিল। এছাড়াও এই প্রযুক্তি এতই ব্যয়সাপেক্ষ ছিল যে সারা ডেনমার্কে এরকম যন্ত্র ছিল মাত্র একটি। এদিকে পরিস্থিতি তখন দ্রুত খারাপের দিকে যাচ্ছে। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। হাসপাতালের সিনিয়র ডাক্তার অধ্যাপক হেনরিক লার্সেন ডাক্তারদের ডেকে বৈঠকে বসলেন কি করা যায় তা নিয়ে আলোচনা করতে। ওই বৈঠকে তরুণ অ্যানাস্থেটিস্ট বিয়র্ন ইবসেন সম্পূর্ণ নতুন এক চিকিৎসার প্রস্তাব দিলেন। বিয়র্ন ইবসেনকে আমার খুব ভালো লাগতো। খুব বুদ্ধিমান ছিল বিয়র্ন। অন্য ডাক্তাররাও তাকে খুব পছন্দ করত। ও যেটা করলো তাতে প্রফেসর লার্সেনের একেবারেই মত ছিল না। বিয়র্ন বলল, পোলিও রোগীদের নেগেটিভ নয়, বরং পজিটিভ চাপ তৈরি করে ফুসফুসে বাতাস ঢোকানোর ব্যবস্থা করতে হবে। রোগীর ফুসফুসে সরাসরি বাতাস ঢোকালে চাপ তৈরি হবে। এতে অক্সিজেন ঢুকে ফুসফুসের বায়ুথলিগুলো ভরে উঠবে। এরপর রোগীর ফুসফুস শিথিল হলে বাতাস বেরিয়ে আসবে শ্বাস ছাড়ার মধ্যে দিয়ে। ডাক্তার ইবসেন প্রস্তাব করলেন গলার মধ্যে ফুটো করে একটা নল ঢোকানো হবে শ্বাসনালীতে, আর ডাক্তাররা রবারের বেলুন ব্যবহার করে নলের মধ্যে দিয়ে ফুসফুসে বাতাস ঢোকাবেন
এবং বাতাস বের করে আনবেন। অবস্থা তখন এমন সংকটজনক পর্যায়ে পৌঁছেছে যে ডাক্তার ইবসেনকে পরের দিনই তার পদ্ধতি চেষ্টা করে দেখার অনুমতি দেওয়া হলো। 27 অগস্ট 1952 তার রোগী 12 বছরের কিশোরী ভিভি ইবাট তখন মৃত্যুমুখে। তার গায়ের রং নীল হয়ে গেছে, তার মুখ থেকে প্রচুর ফেনা বেরোচ্ছে, সে শ্বাস নিচ্ছে না, অজ্ঞান অবস্থা। বিয়ন প্রথমে তাকে অচেতন রাখার জন্য অল্প মাত্রায় ওষুধ দিল। তারপর মেয়েটির গলা ফুটো করে সেখান দিয়ে একটা নল ঢোকানো হলো, বেলুন পাম্প করে তাকে ভেন্টিলেট করলো বিয়ন, অক্সিজেন ঢোকানো হলো এবং মেয়েটি বেঁচে উঠল। ডাক্তার ইবসেনের এই সাফল্যের পর অধ্যাপক লারসেন মত পাল্টালেন। কিন্তু সমস্যা হলো, হাত দিয়ে পাম্প করে অক্সিজেন রোগীর শরীরে ঢোকাতে প্রতি রোগীর জন্যে 4 জন করে চিকিৎসা কর্মীর প্রয়োজন এবং 4 জন চিকিৎসা কর্মীকেই হাজির থাকতে হবে 24 ঘন্টা সপ্তাহে 7 দিন, যতদিন না রোগী সেরে উঠছে। কাজেই হাসপাতাল একটা সমাধান বের করল, অ্যানা হল্টনের মতো মেডিকেল শিক্ষার্থীদের ব্যবহার করবে। আমরা গরমের ছুটিতে বাড়ি গিয়েছিলাম, কিন্তু হাসপাতালের ডাক পেয়ে কোপেনহেগেনে ফিরে গেলাম। আমি হাসপাতালে গেলাম, আমাকে ওরা বলল তুমি আজ সন্ধ্যা থেকেই কাজ শুরু করতে পারো। আমাদের কোনো রকম প্রশিক্ষণ দেওয়া হলো না, শুধু বলা হলো রোগীর পাশে বসতে এবং হাত দিয়ে বেলুন পাম্প করে সমানে অক্সিজেন সরবরাহ চালিয়ে যেতে, যাতে রোগী নিঃশ্বাস নিতে পারে। উঁচু ক্লাসের একজন শিক্ষার্থী আমাকে দেখিয়ে দিল কিভাবে বেলুন পাম্প করতে হবে। তারপর আমার হাতে পাম্প ছেড়ে দিয়ে চলে গেল। রোগী ছিল একজন তরুণ, সে তখন অজ্ঞান অবস্থায়। কয়েক মিনিটের মধ্যে সে মারা গেল। আমার জন্য শুরুটা হলো খুবই খারাপ ভাবে। শুরুটা খারাপ হলেও অ্যানা পরদিন আবার হাসপাতালে ফিরে গেলেন। সেদিন আরেকজন রোগীর দায়িত্ব তাকে দেওয়া হলো, বাচ্চা ছেলে, নাম পল। মাত্র 4-5 বছর বয়সের ফুটফুটে একটা ছেলে। তার 2 হাত অবশ হয়ে গিয়েছিল পোলিও ভাইরাসের আক্রমণে। সে হাত নাড়াতে পারছিল না, কিন্তু পা দুটো সচল ছিল। তার শ্বাস প্রশ্বাসের পেশিগুলো প্যারালাইজড হয়ে গিয়েছিল, ফলে ভেন্টিলেটর ছাড়া তার নিঃশ্বাস নেবার ক্ষমতা ছিল না। আমি তাকে পাম্প করে অক্সিজেন দিতাম। তার সাথে আমার দারুণ বন্ধুত্ব হয়ে গেল। প্রায় 3 মাস আমি তাকে ভেন্টিলেট করেছি। খুব মিশুক ছিল ছেলেটি। রোজ আমার সেখানে যেতে খুব ভালো লাগতো। আমাদের ছাড়া সে নিঃশ্বাস নিতে পারত না, তাই আমাদের দেখলে দারুণ খুশি হয়ে উঠত। 24 ঘন্টা ধরে হাতে বেলুন পাম্প করে রোগীদের অক্সিজেন যোগানো তরুণ মেডিকেল শিক্ষার্থীদের জন্য খুবই কঠিন কাজ ছিল। অনেক রোগীকে সপ্তাহের পর সপ্তাহ, কখনো মাসের পর মাস এক নাগাড়ে অক্সিজেন দিতে হতো। মহামারী যতদিন ছিল 1,500 ডাক্তারি শিক্ষার্থী 1,65,000 ঘন্টা শ্রম দিয়েছিলেন। ডাক্তার ইবসেনের পরিকল্পনা কাজ করেছিল। মৃত্যুর হার 87% থেকে নেমে এসেছিল মাত্র 15%। চিকিৎসা বিজ্ঞানে তৈরি হয়েছিল ইতিহাস। তখন বুঝিনি সেটা ছিল ইতিহাসের একটা সন্ধিক্ষণ। আমরা শুধু বুঝতে পারছিলাম আমরা যেটা করছি সেটা প্রাণ বাঁচানোর জন্য অপরিহার্য। তখন মনে হতো ডাক্তারি পড়া কেন এত জরুরি, মানুষের প্রাণ বাঁচানোর জন্য কেন ডাক্তার হওয়া দরকার। আগে সেভাবে ভাবিনি। পরে ডাক্তার হতে পেরে খুবই খুশি হয়েছিলাম। ডাক্তার ইবসেনের তত্ত্বাবধানে অ্যানাস্থেটিস্ট হয়েছিলেন অ্যানা হল্টন। নিবিড় পরিচর্যায় তিনি শিশুদের ডাক্তারি করতেন। ডাক্তার বিয়ন ইবসেন 1953 সালে প্রথম গড়ে তোলেন হাসপাতালে রোগীদের 24 ঘন্টা পর্যবেক্ষণে রাখার জন্য ইন্টেন্সিভ কেয়ার ইউনিট। 1953 সালে সুইডেনের একটি কোম্পানি রোগীর ফুসফুসে অক্সিজেন সরবরাহ করার জন্য একটা যন্ত্র তৈরি করে, যাতে মানুষকে হাত দিয়ে বেলুন পাম্প করে কায়িক শ্রমের মাধ্যমে আর ফুসফুসে অক্সিজেন ঢোকাতে না হয়। প্রথম যন্ত্রটির নাম দেওয়া হয়েছিল মেকানিক্যাল স্টুডেন্টস, যান্ত্রিক শিক্ষার্থী। এটাই আজকের ভেন্টিলেটর। কোভিড মহামারীতে যে যন্ত্র মৃতপ্রায় অনেক মানুষকে মৃত্যুর দরজা থেকে ফিরিয়ে আনছে। ইতিহাসের সাক্ষী পরিবেশন করলেন মানসী বড়ুয়া। অনুষ্ঠান শেষ করবার আগে আজকের প্রধান খবর আরেকবার। মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাচনের আগে শেষ 48 ঘণ্টায় 2 প্রেসিডেন্ট প্রার্থীর ব্যস্ত প্রচারণা।
সবশেষ জনমত জরিপগুলো বলছে যে জো বাইডেনের তুলনায় এখনও পিছিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশের লালমনিরহাটে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা এবং মৃতদেহ পুড়িয়ে ফেলবার ঘটনায় পুলিশ ওই এলাকায় গিয়ে তদন্ত করছে। শেষ করছি আজকের পরিক্রমা। আমাদের পরবর্তী অধিবেশন প্রবাহ প্রচারিত হবে বাংলাদেশের সময় আগামীকাল সন্ধে 7:30টায়, ভারতের সময় সন্ধে 7টায়। শুনবেন আশা করে। লন্ডন থেকে আমি পুলক গুপ্ত আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। শুভরাত্রি। This is the BBC. There are no programmes on this channel at present.